নমস্কার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেক শুনেছেন, আমার সঙ্গে মত বিনিময় করেছেন, কমেন্ট করেছেন, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক করেছেন। কিন্তু আজকের ভিডিওটি ভিন্ন মাত্রিক ভিডিও, মানে এইরকম ভিডিও আপনারা প্রথম শুনছেন, একেবারে প্রথম শুনছেন। এর আগে আমাদের দেশে তো বটেই, সমগ্র বিশ্বেও কেউ করেছেন কি না, হয়তো করেছেন। সমস্ত বিশ্বের খবর তো আমার জানার কথা নয়, সম্ভব নয়। তবে আমার জানা যতটুকু পরিমণ্ডল আছে, ইউরোপ আমেরিকা সহ, আমার সেখানেও কিছু পরিচিতি আছে, আমার কাছের মানুষ সহযোদ্ধারা জানেন। তো সেই ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত। আগামীতে ঘটবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যদি আমরা এটাকে শুরু করি, সূত্রপাত ঘটাই, তাহলে আমরাই প্রতিকৃত হব। আমাদের দেশে তো ঘটেইনি, ঘটবে কি করে? সেই পরিমণ্ডল পরিস্থিতি ছিল না। তাহলে কি বিষয়ে আজকে আমি একটি আহ্বান রাখতে চলেছি, ঘোষণা রাখতে চলেছি, যা আমার বহুদিনের স্বাদ লালন করেছে। কিন্তু ওই যে স্বাদ থাকলে তো সাধ্য থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আজ বলেই ফেললাম, এবং এটাকে আমি যেন তেন প্রকারে অবশ্যই আমার সাধ্য এবং সম্বলকে কাজে লাগিয়েই পূর্ণ করব। কি সেই ঘোষণা, আহ্বান? সহযোদ্ধাদের সম্মান প্রদান, যাকে আমরা পাতি বাংলায় সম্বর্ধনা বলে থাকি, কিন্তু আমি এই শব্দটা ব্যবহার করছি না। আসুন শুরু করি। ইন্টারঅ্যাকশন ফেস্ট বলে প্রতি বছর, আমার বই আসুক বা না আসুক, বই হোক বা না হোক, প্রতি বছর একটি, আমরা যারা একরকম করে বা কাছাকাছি বা যারা ভাবতে ভালোবাসে, আমরা ভ্যাকসিনেটেড হতে পারি, নাও পারি, কারণ অনেকেই তো পরে এসেছেন, পরে উপলব্ধি করেছেন। তাদের সবাইকে নিয়ে, পরিবার, আপনজন, সন্তান সন্ততি, সবাইকে সঙ্গে নিয়ে একটা ইন্টারঅ্যাকশন ফেস্ট, আমি এটার নাম দিতে চলেছে। আমরা মিলিত হব, গেট টুগেদার হবে প্রতি বছরে একবার করে। কোথায় হবে সেটাও আপাতত ঠিক রেখেছি, যেটা আপনারা এসেছেন অনেকেই, বোধি হলে, মহাবোধি সোসাইটি হলে, কলেজ স্ট্রিটে। আপাতত আমার যেখানে কমিউনিকেশন ভালো, ট্রান্সপোর্ট ভালো, সেখানেই করতে চাইছে। পরবর্তীতে গ্রামের দিকেও যদি কেউ উদ্যোগ নেন, সেখানেও হতে পারে, কিন্তু শুরুটা তো করতে হবে। তো সেই ফেস্টে, ইন্টারঅ্যাকশন ফেস্টে কি কি হতে পারে, আমি সেই ঘোষণা রাখছি। যদিও আরো কোনো সহযোদ্ধা যারা আমার সঙ্গে রয়েছেন, তারা কোনো মত দিতে চান বা কোনো কিছু বলতে চান, তারা স্বাগত। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমার বইকে কেন্দ্র করে দুটো অনুষ্ঠান হয়েছে। প্রথমটি কফি হাউসের বৈচিত্র্য বলে একটি ছোট্ট সভাঘরে, সেখানে এত মানুষ এসেছিলেন, ভালো করে বসতে দেওয়া যায়নি। সেখান থেকে শিক্ষা নিয়ে, সেটা চক্রবুহে দিনরাত্রি প্রথম উপন্যাস, যেটা অনেকেই সংগ্রহ করেছেন, পড়ছেন এই সময়ের ওপরে। সেখানে অনেকেই মানে আমার ধারণা ছিল না এত মানুষ আসবেন, তাই পরবর্তীতে বোধি হলে, কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলে এই অনুষ্ঠানটা করা হয়। সেই ক্ষেত্রে গ্রিগরি রাসপুটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হিসেবে করা হয়। এখানে অনেকটাই বড় জায়গা ছিল এবং অনেকেই এসেছিলেন, কারো বসতে অসুবিধে হয়নি, এটুকু আমার জানা রয়েছে। কিন্তু আরো অনেক কিছু সেই অনুষ্ঠানকে সামনে রেখে মানুষ তো শেখে। আমি তো
এই ব্যাপারগুলোতে ঠিক উদ্যোক্তা নই, সেইখান থেকে আমার ভাবনা উস্কে আসে এবং আমি ভাবতে শুরু করি যে কি কি করা যেতে পারে আরো। তো সেইখান থেকে আমি যা ঠিক করেছি যে এবছরই, আমি তারিখটা এখনো ঠিক করিনি, ওই ধরুন ডিসেম্বর থেকে জানুয়ারি, মানে ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখের মধ্যে কোনো এক সময় আমি ওই ঘরটি, মানে ওই হলটি ভাড়া নেব আর কি। সেটা জানাবো আপনাদেরকে, কারণ আপনাদেরকে তো আসতেই হবে। বই সামনের বছর, মানে আগামী বইমেলায় আসবে কিনা নিশ্চয়তা নেই। বই আসুক বা না আসুক, বই করা যাক কিংবা নাই করা যাক, অনুষ্ঠানটা কিন্তু হবেই, এটা আমি আগাম জানিয়ে দিলাম। এবং আমার স্বপ্ন এটাই যে প্রতি বছর এই গেট টুগেদারটা আমরা করব। এই গেট টুগেদার করার অনেক কারণ আছে, যুক্তি আছে, এটা আমি এক এক করে আপনাদের বলছি। এবং আমার এটাও স্বপ্ন যে আমার অবর্তমানে যদি কেউ এটা চালিয়ে যেতে পারে, বিশেষ করে আগামীতে এর প্রাসঙ্গিকতা অত্যন্ত আরো বেশি করে বাড়বে। এক এক করে আমি যে কর্মসূচিগুলো ভেবেছি সেটা আপনাদের সামনে রাখছি। প্রথমে যেটা আমার মনে হয়েছে যে আমরা বড়রাই শুধু এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি, কেউ বক্তব্য রাখি, কেউ গান গায়, কেউ কবিতা বলি। এবারে কিন্তু ছোটরা, অবশ্যই যে ছোটরা কথা বলতে পারে বা ইন্টারাক্ট করতে পারে, এইরকম একদম কোলের বাচ্চা হলে তো হবে না, কিন্তু কেউ কেউ ইতিমধ্যেই আমাদের সহযোদ্ধাদের সন্তান কারো কারো, ওই যে 2020 থেকে ধরলে 4-5 বছর বয়স হয়ে গেছে অনেকেরই, তো তারা তাদের বাবা মাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসতে পারে। সে কবিতা বলুক বা অঙ্গভঙ্গি বলুক, যেটা আমাদের কাছে এই ধরনের শিশু বা যে কোনো সহযোদ্ধা যারা পরে এসেছেন কিন্তু তারা ভাবতে চাইছেন এবং উপলব্ধি করেছেন, ভ্যাকসিনেটেড হোক বা আনভ্যাকসিনেটেড হোক, এটা কিছু যায় আসে না, কারণ উপলব্ধিটাই বড় আমার কাছে। আমরা কি সবাই একসাথে সবকিছু বুঝি? সবাইকে একসাথে জাগি না। তাই তাদের সন্তান সন্ততি, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, আগামী প্রজন্মরাও যাতে মঞ্চে উঠতে পারে এবং তারা তাদের মতো করে কবিতা বলবে, এখানে কোনো রকম বিধিনিষেধ নেই। অবশ্যই আমাদের মঞ্চের সঙ্গে আমাদের যে সেখানে একটা সাংস্কৃতিক শালীনতা, সেটা আপনারা সবাই জানেন, বলার কোনো ব্যাপার নেই। তো কবিতা হোক, গান হোক, নাচ হোক, যে কোনো কিছুই তারা অংশগ্রহণ করতে পারবেন এবং তাদেরকেই আমি এক্ষেত্রে ভাবছি যে আগামী প্রজন্ম, তাদেরকেও দেখুন দেবজিৎ বাবু, আমার এত কিছু করার সময় নেই, হ্যাঁ, অনুগ্রহ করে আপনি ঠিক করে নেন। এটা ফেসবুকে করছি, তো খুব কম সময়ের জন্য এসেছি, অনেক সমস্যার মধ্যে আছি, অনুগ্রহ করে এটা করে নিন। হ্যাঁ, এটা নিজেরা করে নিন, কথাটা শুনুন, বক্তব্যটা শুনুন, সেটাই খুব ভালো হবে। এবং যদি পাশে থাকতে পারেন এই কাজের, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ, চোখে লাগছে, শোনার দরকার নেই, চোখে দেখার দরকার নেই, আপনি শুনুন না, তাহলেই তো হবে, এটা শোনার জন্য। তো সেক্ষেত্রে ছোটরা অংশগ্রহণ করবে, বড়রাও অংশগ্রহণ করবে, এটা ভেবেছি। আর কি ভেবেছি, প্রতি বছর অন্তত 2 থেকে 3 জন সহযোদ্ধাকে যারা কাজ করছেন, নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে সচেতন করার কাজ করছেন, অনলাইনে অফলাইনে, এবং সেটা আমি আমার অভিজ্ঞতা দিয়েই অবশ্যই ঠিক করব। এবং এটা আমি 2020-21 থেকে শুরু করব, এটা মানে ওই সময় থেকে যাদেরকে আমি চিনি, কারণ অনেক যোদ্ধাই এই সম্মানের প্রাপ্য, কিন্তু সবাইকে তো একদিনে এক মঞ্চে সম্ভব নয়। তাই আমি এইভাবে একটা সিরিয়াল করেছি যে প্রথম দিক থেকে যারা আমার সঙ্গে শুরু করেছেন এবং আমার সঙ্গে মাঠে ময়দানে ঘুরেছেন, তো তাদেরকেই দিয়ে সিরিয়ালি আমি ভেবেছি এবং একে একে অ্যাক্টিভলি যারা কাজ করছেন নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বিস্তার এবং ভ্যাকসিনেশন, অবশ্যই তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটা যে বাধ্যতামূলক নয় আদৌ, এই বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ যারা করছেন, সক্রিয়ভাবে করছেন, তাদেরকে
সম্মান দেওয়া, রিকগনাইজ করবে কে? রাষ্ট্র করবে? বিল গেটস মহাশয় করবে? রাজনৈতিক দল করবে? কেউ করবে না। কিন্তু আমরা মানুষ তো, আমরা সবসময় কিছু একটা চাই। সবাই তো সব কিছুর ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। একটা কিছু চাই, সেটা অর্থ নয় সবসময়, একটা রেকগনিশন, ভালোবাসার একটা উপহার কিছু, যেটা আমরা আমাদের পরস্পরের হাতে তো তুলে দিতে পারি। কে এগিয়ে আসবে এই কাজটি করতে? আমাদেরই তো করতে হবে। আর আমার মনে হয়েছে এই ভূমিকাটা আমাকেই নিতে হবে। তাই এই সহযোদ্ধাদের সঙ্গে সবাই, অনেকেই তো আসবেন এক এক করে। প্রতি বছরই যদি আমরা এটা করতে পারি, আমি তো করবই, এটা আমি ঠিক করে রেখেছি। বই আসুক না আসুক, তাহলে অন্তত 3জন বা 2জন করে যদি আমরা প্রতি বছর এরকম অ্যাক্টিভ মানুষকে, যারা নিজেদের জীবনকে মানে বাজি রেখেও কেউ কেউ করেছেন, এমনও আছে আমার পরিচিত, তো তাদেরকে যদি আমরা পরিচয় করে দিতে পারি মানে সবার সাথে, এবং এতে করে কি হবে, তাদেরকে যদি আমরা রেকগনাইজ করতে পারি, সে পুষ্পস্তবক দিয়ে হোক, স্মারক দিয়ে হোক, তো সেক্ষেত্রে তো এটা অনুপ্রেরণা যোগাবে অন্য মানুষকে, যে অন্তত আমরা ওটা বলতে পারবো আগামী প্রজন্মকে, যে আমরা কিন্তু এসব মানুষকে আড়াল থেকে বাইরে বের করে এনেছি। কারণ বাইরে বের করে আনাটা জরুরি। যারা প্রকাশ্যে আছেন আছেন, এছাড়াও আড়ালে কেউ কেউ আছেন। তো এবং এভাবে আগামী প্রজন্মের, বিশেষ করে আমি এটা কিন্তু মানে আগামী মানে যুবক সম্প্রদায়, কিশোর যুবক যারা এই কাজগুলো করছেন, তাদেরকেই আমি একটু মানে এই বিষয়ে একটু ভাবছি। কারণ কি, পরবর্তীকালে তো আমাদের মতো বয়স্ক লোকজনও আছেন, কিন্তু আমার অগ্রাধিকার এটাই, কারণ তারাই তো আগামী সেই অর্থে। তো এটা আমার ইচ্ছে আছে, স্মারক হোক, পুষ্পস্তাবক হোক, এবং তাদেরকে নিয়ে আসা, আপনাদের সাথে একে অপরের সাথে আলাপ করিয়ে দেওয়া, এটা গেল। এছাড়া অনুষ্ঠান যেভাবে হয়, সে অন্যান্য প্রোগ্রাম, সেটা তো বললামই থাকবে। আমরাও কেউ বক্তব্য রাখবো, আপনারাও অভিজ্ঞতা বলবেন, এবং সময়টা যাতে করে বেশি পাওয়া যায় আমি সেভাবে কথা বলে নেব। আগের বারে 3 ঘন্টা ছিল, এবারে অন্তত 4 ঘন্টার জন্য একটা রিসেস দিয়ে যদি পাওয়া যায়, সেটাও তার চেষ্টা আমি করব। আর কি, আর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, যে যারা দূর থেকে আসবেন, দূর থেকে অনেকেই আসতে পারেন না। গতবারে কেউ কেউ এসেছিলেন দূর থেকে, তো তাদের থাকার খুব সমস্যা হয়েছিল, আমার এত খারাপ লেগেছিল। তো সেই ক্ষেত্রে এবার তাদের থাকার ব্যবস্থা হবে অনতি দূরেই, অর্থাৎ মহাবোধি সোসাইটি যে হল, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে তাদের থাকার ব্যবস্থা হবে, এবং থাকার খরচ সম্পূর্ণ আমি বহন করব। আমি বহন করব থাকার খরচ। যদি সেই সহযোদ্ধা, বিশেষ করে অনেকেই আছেন যাদের আর্থিক সমস্যা আছে, আমাকে অকপটে বলবেন। আর এছাড়া আপনারা যদি নিজেরা খুব একটা খরচ হবে না, কারণ সেটা তো আলাদা করে সিঙ্গেল রুমে আমি থাকতে দিতে পারবো না। ডরমিটরিতে একটা ঘরে হয়তো 4জন বা 3জন, এইভাবে ব্যবস্থা আমি করে ফেলেছি ইতিমধ্যে। তো সেই ক্ষেত্রে এটা পুরোটাই আমার দায়িত্ব, পুরোটাই আমার দায়িত্ব। আমি ঠিক করে এটা কিন্তু আমি ভিডিওটা করছি, ঠিক করার পরেই করছি। এটা আমি বহন করব পুরোটাই। শুধু তাই নয়, যারা দূর থেকে আসবেন, যেমন নর্থ বেঙ্গল থেকে আসার কথা, আসতে পারেন না অনেকেই, কিন্তু ইচ্ছে থাকে আসতে পারেন না। এছাড়াও আরো দূর দূরান্ত থেকে যারা আসবেন, তারা আমাকে অকপটে বলবেন, আমি যাতায়াতের খরচটাও বহন করতে ইচ্ছুক। সেক্ষেত্রে তো মানে ট্রেন হলে অবশ্যই সেকেন্ড ক্লাস যে ভাড়া, সেটা আমি বহন করব সানন্দে। এসি সম্ভব নয়, এবং আমার সহযোদ্ধারা যে এসি করে আসবেন না, সে বিষয়ে আমি নিশ্চিত, ওদের প্রসঙ্গই আসে না। অর্থাৎ নর্মাল যে ভাড়া, যাতায়াতের ভাড়া, আমি সেটা বহন করব, যদি তাদের সাধ্য না থাকে। কিন্তু সেটা আমি জানি আমার সহযোদ্ধারা অকপটেই জানাবেন। এমন নয় যে সাধ্য আছে অথচ
আহ, আমাকে মিথ্যে কথা বলছেন আর্থিক পুরস্কারের কারণে, বা এরকম হবে না আমি জানি। তাই সেটা আমি এ ব্যাপারে নিশ্চিত, এইটুকু তো আত্মবিশ্বাস আমার আছে। কিন্তু আমার দিক থেকে এটা ওপেন টু অল, যারাই মনে করবেন যে আহ, যাতায়াতের ব্যাপারটা আর্থিক কারণে সম্ভব হচ্ছে না, আমি চাইছি, সবাইকেই তো চাইছি, সেটা আমার তো দায়িত্ব। অনেকেই আছেন যারা এখনো কিছু করতে পারেননি, খুব কম বয়সী ছেলে পেলে আছে, তো তারা দেখা করতে চান, অংশও নিতে চান, আমাকে সানন্দে জানাবেন, সে স্বচ্ছন্দে জানাবেন, আমি যাতায়াতের ভাড়ার ব্যবস্থা করব। আর থাকা অবশ্যই এটা দূরবর্তী মানুষের জন্য, দূরবর্তী। আর যদি অবশ্যই তারা যখন থাকবেন, অত দূর থেকে আসবেন, তাদের থাকা এবং খাওয়া, শুধু থাকা নয়, খাওয়ার ব্যবস্থাটাও আমি বহন করব, এটা আমার ইচ্ছে এবং এটা করব আমি। তো এই হলো সংক্ষিপ্ত ঘোষণা। এইটার নামকরণ এখনো করিনি, সংক্ষেপে লিখেছি ইন্টারাকশন ফেস্ট, অর্থাৎ মত বিনিময়, ভাবনার বিনিময়। সেখানে কালচারাল ইন্টারাকশন তো হতেই পারে, সাংস্কৃতিক বিনিময়, চিন্তা ভাবনার বিনিময়। তো আমার তো কোনো সংগঠন নেই, তো সেক্ষেত্রে হয়তো এরকমও নামও দেওয়া যেতে পারে যে আমার নামটি ব্যবহার করে, যেভাবে এই পেজটির নাম যেভাবে আছে, দেবাশিস লাহা অ্যান্ড থিঙ্কার্স, সেক্ষেত্রে তার সঙ্গে ইন্টারাকশন ফেস্ট শব্দটা জুড়ে দেওয়া যেতে পারে, শব্দ দুটি। তো যাই হোক, সেটা আমি এখনো চূড়ান্ত কিছু ভাবিনি, সেটা নামে তো তেমন কিছু আসে যায় না, কিন্তু আমার এই উদ্দেশ্যটা, আমার এই ইচ্ছেটা, আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা শুধুমাত্র এক বছর নয়, প্রতি বছর যদি সম্ভব হয়, কারণ জানেন প্যান্ডেমিক ট্রিটি 2027 থেকেই লাগু হয়ে যাওয়ার কথা আছে। তারপরে এরকম প্রোগ্রাম আমরা করতে পারবো কি না, সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো সামনের বছর করা যাবে বলে আমার বিশ্বাস, কারণ সামনের বছর ইলেকশনের আগেই আমাদের প্রোগ্রামটা হয়ে যাবে, বা এবছরই ডিসেম্বরে হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আপনারা তো ভাবতেই পারেন যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এবং ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যারা বলছেন, কাজ করছেন, আমি এবং আমাদের মতো সহযোদ্ধা যারা আমরা রয়েছি, তাদেরকে পুরস্কার করা, পুরস্কার দেওয়া বা সম্মান জানানোর জায়গাটা যে কত বড় একটা বৈপ্লবিক চিন্তা ভাবনা, এবং যদি আমরা এটা কাজে করতে পারি, আমি তো করবই, কিন্তু এটা আমার একার পক্ষে তো সম্ভব নয়। আপনাদের পার্টিসিপেশন, অন্তত ফিজিক্যাল এবং মেন্টাল পার্টিসিপেশন অত্যন্ত জরুরি। তো এবার ভেবে দেখুন যে এই কাজটা আমি যেটা ভাবলাম, এই যে সম্মান সম্মান দেওয়া, এবং এই ভিত্তিতে নতুন বিশ্ব ব্যবস্থার যে বিভিন্ন দিক নিয়ে যারা প্রচার করছেন, এবং তার সঙ্গে ভ্যাকসিনেশন, এই টোটাল যে বিষয়টা নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে মঞ্চে ডেকে সম্মান জানানো, এটা কি আমাদের দেশে প্রথম হচ্ছে না? মন্তব্য করে জানান, যদি এমন অনুষ্ঠান বা এমন প্রোগ্রাম অন্য কেউ করে থাকেন এদেশে, আমাকে অবশ্যই জানাবেন। আমার মনে হয় না কেউ এটা করেছেন বা করতে পেরেছেন, কারণ সেই পুরো আবহ তখন ছিল না, তখন সেই চেতনা ছিল না, সেই জাগরণ ছিল না। এখন আমরা তো সেই সময়টাতে এসে পৌঁছেছি। আর যদি আমরা এটা শুরু করতে না পারি, আগামী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না, কারণ আগামীতে আমাদের সংখ্যা বাড়বে, আমরা বাড়ছি। আমি গ্রামে গঞ্জে ঘুরছি, আর সভা করা মানে কিন্তু সবসময় ওই লোকজন ডেকে মাইকিং করে লিফলেট করে সভা নয়, একটা চায়ের দোকানও সভা হয়ে উঠতে পারে। আপনারা ভেবে দেখুন তো, যেটা আমি করি, আপনারাও অনেকে করেন। এই জন্যই তো তাদেরকে এনে তাদেরকে সম্মান দেওয়ার ইচ্ছেটা আমার জাগলো। একটা চায়ের দোকানে যদি আপনি 10জন লোকও পান সন্ধেবেলা, তাদের সামনে যদি বিষয়টা তোলেন, এইভাবে যদি আপনারা প্রতিদিন দুটো করে চায়ের দোকান কভার করেন, আমি যখন গ্রামে গঞ্জে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি, প্রতিদিন আমি 3 থেকে 4টে করে সকাল সন্ধে মিলে 4টে বা 5টা চায়ের দোকানও কভার করি। তো সেই ক্ষেত্রে ধরুন প্রতিটি চায়ের দোকানে যদি 10-15 জন লোক থাকে, তাহলে কত লোক হচ্ছে? সভা হয়ে গেল না?
এবং তারা যখন এই বিষয়গুলো মেলাতে শুরু করেন, পার্শ্ব প্রতিক্রিয়া, সমস্যা, এবং তারা যখন তাদের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আপনজনের সঙ্গে, সবাই না হলেও কেউ কেউ তো শেয়ার করেন, করেন তো, তাহলে এই 15 জনটা বেড়ে 30 জন না হলেও 25 জন হবে। এভাবেই তো আমরা কাজ করতে পারি, তো পারি, অবশ্যই পারি। এটা খুব ভালো একটা সুযোগ। চায়ের দোকানগুলোকে কাজে লাগান, ট্রেনকে কাজে লাগান, এখনো পর্যন্ত যেহেতু সুযোগ আছে। কারণ পরে কিন্তু ইট উইল বি টু লেট। আমি বারবার করে বলি আপনাদের, খুব ভয়ঙ্কর সময় আসছে, প্রতিফলন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তো এইটাই হলো মূল বিষয়। তো এটা প্রতি বছর যদি শীতকালে এরকম সময় ডিসেম্বর থেকে জানুয়ারি, বা ডিসেম্বরে হোক বা জানুয়ারি হোক, করতে পারি, যদি পরিস্থিতি থাকে, যদি ওরা ওই ড্রাকোনিয়ান মেজার্স নামিয়ে নিয়ে না আসে, যদি ওই যে এটা ভয়ঙ্কর পরিস্থিতি টোটাল কন্ট্রোলের, বুঝতেই পারছেন, এগুলোতে তো পুলিশি হস্তক্ষেপ হয়ে গেলে, বা যদি অনুমোদন নাই দেয় আর কি, হল ভাড়াই দেওয়া হলো না, এরকম যদি হয়, তাহলে তো করা যাবে না। সেক্ষেত্রে মাঠে ঘাটে করতে হবে, কিন্তু সেই পরিস্থিতি এখনো আসেনি। তো যখন আসেনি তখন আমরা করতেই পারি, যখন আসবে তখন দেখা যাবে কি করা যায়, কিভাবে লড়াই করা যায়। তখন আন্ডারগ্রাউন্ডে করতে হবে, গোপনে করতে হবে, যেমন করে বিপ্লবীরা করেছেন আমাদের দেশে, তাই তো? হ্যাঁ, অবাক হচ্ছেন, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, আমি বহু আগেই বলেছি। তো এখনো পর্যন্ত করা যাচ্ছে। আপনারা দেখেছেন আমরা যে সভাগুলো আমি করেছি, সেখানে তো এসব বিষয়ে ওপেন আলোচনা হয়েছে। আনভ্যাকসিনেটেড অভিভাবকরা মঞ্চে উঠেছেন, তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন, এবং যারা পরে এসেছেন, উপলব্ধি করেছেন, তারাও জানিয়েছেন। সুতরাং এখনো পর্যন্ত আমরা করতে পারছি। তো লেট আস এনক্যাশ দিস অপরচুনিটি। আসুন আমরা এই পরিস্থিতিকে কাজে লাগাই, মানে সুযোগটাকে কাজে লাগাই। তো এই হলো বিষয় পুরোটাই। খাওয়া দাওয়া মানে, এটা তো খাওয়া দাওয়া মানে ওই আপনারা জানেন যে প্যাকেট দেওয়া হয় থেকে, এগুলো পুরোটাই আমি করব, মানে পুরো আর্থিক দায়ভারটা আমি বহন করব, এটাই আমার ইচ্ছে, আমার স্বাদ। তো কিন্তু বাকি কাজ, যেমন আগের সভাতে, বিগত সভাতে যেটা ঘটেছিল, যেটা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না, সেটা হলো যে আমি সঞ্চালনায় থাকার ফলে অনেকেই আমার সঙ্গে কথা বলতে পারেননি। মাঝখানে আমি আবার ওই মিষ্টির প্যাকেট বা এই প্যাকেটগুলো আনতে গিয়ে আমি বেশ কিছুক্ষণ অনুপস্থিত ছিলাম সভায়। অনেকেই খুঁজে আমাকে পাননি। তাই এবারে অনুগ্রহ করে, যেটা আপনাদের সহযোগিতা দরকার, আমি কয়েকজনের নামও ভেবেছি। তো তারা এক্ষেত্রে যদি এই ভূমিকাগুলো পালন করেন, তাহলে আমি অন্তত দর্শক আসনে থাকতে পারবো। আমার মঞ্চে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে নেই। হ্যাঁ, প্রয়োজনে উঠতেই হবে। মঞ্চটা কেন, দূর থেকে দেখা যায় বলে, এই একই হাইটে একই লেভেলে থাকলে তো দেখতে অসুবিধা হয়। আমি মঞ্চটাকে এটাই মনে করি, সেটা আপনারা জানেন, দেখতে সুবিধা হয় বলে। তো মঞ্চে সবাই স্বাগত, সহযোদ্ধারা সবাই আসবেন। কোনো বক্তব্য যদি কেউ রাখতে চান, ব্যক্তিগত অভিজ্ঞতা রাখতে চান, তখন সবাই আসবেন। আলাদা করে অমুকের জন্য মঞ্চ, তমুকের জন্য মঞ্চ, বিশেষ বুদ্ধিজীবী এরকম কোনো কেউ আমাদের মধ্যে নেই, আমি তো তা মনে করি না। তো কিন্তু আমার যেটা তখন মনে হয়েছে যে অনেকেই, আমি এই ব্যস্ততাগুলোর কারণে আমাকে অনেকেই মুখোমুখি তাদের কথাগুলো বলতে পারেননি, সমস্যাগুলো বলতে পারেননি, বা অনেক দু একজন অভিভাবক এসেছিলেন যারা পরবর্তীকালে বাবা মা হবেন। হ্যাঁ, এগুলো প্রয়োজন আছে, আমি এক এক করে বলছি। তো তাই আমি ঠিক করেছি আমাদের মধ্যে একজন বা দুজন সঞ্চালনার দায়িত্ব নেবেন, এবং আর একজন ওই ফাঁকে, অনুষ্ঠানের ফাঁকে বলে দেব তাকে ওই কোন দোকানে পাওয়া প্যাকেটগুলো আনতে হবে, পেমেন্ট করাই থাকবে, তো সেই প্যাকেটগুলো তাকে নিয়ে আসতে হবে, এই কাজ। আর ব্যানার এগুলো তো হয়েই যাবে, আমাদের রয়েছে অনেক সহযোদ্ধা, সেগুলো বানিয়ে নেওয়া যাবে। কিন্তু এই সঞ্চালনার কাজটা আমি করব না এবারে, করলে এই সমস্যাটা হবে। কারণ আমি থাকতে চাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের সঙ্গে, সবার সাথে, সহযোদ্ধাদের সাথে আমি ইন্টারেক্ট করতে চাইছি। এই গেট টুগেদারের আরও অনেক কারণ আছে, এগুলো কয়েকটা কারণ মাত্র বললাম। যেমন আমরা অনেকেই অনলাইনে একে অপরকে দেখি, বা হোয়াটসঅ্যাপে দেখি, বা ফেসবুকে দেখি,
বা ইউটিউবে দেখি, কিন্তু মুখোমুখি দেখি না। ওই যে আমার দুটো লাইন আছে, যুদ্ধই হোক অথবা প্রেম চোখে চোখ রেখেই করতে হয়, আমি এটাতে বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে মানুষগুলো যদি একে অপরের সঙ্গে যোগাযোগ হয় এবং একে অপরের সঙ্গে পরিচিত হয়, তাহলে আগামীতে কিন্তু কাজে লাগবে। কারণ আগামীটা কিন্তু অনিশ্চিত এবং আরো অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন। তাই মানসিক প্রস্তুতি এবং একে অপরের সঙ্গে আলাপ হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি, মুখোমুখি হওয়াটা। আর কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আগামীতে বাবা মা হতে চাইছেন বা হতে চলেছেন, তারা সবসময় তাদের জন্য এই মুখোমুখি হওয়ার একটা সুযোগ আমি করে দিতে চাইছি, এই অনুষ্ঠানে অথবা বইমেলায়। বইমেলায় বই আসুক আর না আসুক, আমার পুরনো বই তো আছে, আমি বইমেলায় থাকবো। এই কারণে যাতে করে পরবর্তীকালে কি সমস্যা হয়, অচেনা দম্পতি হলে বা অচেনা কেউ হলে, ফেক প্রোফাইল থাকলে তাদের সঙ্গে এই যে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা, তাই নয় কি? কেউ ভ্যাকসিন নিতে চাইছেন না, সন্তানকে দিতে চাইছেন না, নিজে নিতে চাইছেন না, এটা ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে মারাত্মক আকার নেবে। তো তখন যদি তাকে আমি ব্যক্তিগতভাবে না চিনি, তার গ্রামে গিয়ে তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা আমার পক্ষে বা আমার সহযোদ্ধাদের পক্ষে একটু মুশকিল। কারণ ফেক প্রোফাইল হলে, অচেনা হলে, ইতিমধ্যে কিছু তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে। তো সেই ক্ষেত্রে এইটা মুখোমুখি হওয়াটা অত্যন্ত জরুরি, যাতে বিপদে আমি পাশে থাকতে পারি। আর বিশেষ করে এর সঙ্গে রয়েছে বাবা মা যারা হতে চাইছে, এরকম আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেটার নাম ঠিকানা আমি বলছি না, বলার দরকারও নেই, যে এরকম সন্তান তারা নিতে চাইছেন, অর্থাৎ ভ্যাকসিন ছাড়া প্রাকৃতিক পন্থায় লালন করবেন। তো সেই ক্ষেত্রে মুখোমুখি আগে কথা হয়নি, ফোনেই কথা হয়েছে, সেই বেসিসে আমি গিয়েছি। সেই সময় গিয়েছি যখন ভর্তি প্রক্রিয়া চলছে বা ভর্তি হয়ে গেছে, তারিখও দেওয়া হয়ে গেছে, ডেলিভারি ডেট, সেই প্রেক্ষিতেও আমি দু একটি জায়গায় গিয়েছি। তো সঙ্গত কারণেই তাদের অনুরোধে আমি তাদের নাম প্রকাশ করছি না, নামে কিছু যায় আসে না, অনেকেরই তো এখনো শঙ্কা আছে, সংকট আছে। তো সেক্ষেত্রে গিয়ে দেখতে পেয়েছি যে হাজবেন্ড যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁর আপত্তি নেই, মানে তিনি এটা চাইছেন যে এমন করেই লালন পালন করতে চাইছেন, কিন্তু তার স্ত্রী কিন্তু কনভিন্সড নন। ইনিশিয়ালি কনভিন্সড হলেও তিনি কিন্তু পরবর্তীকালে, ডাক্তাররা তো জানেন তারা কি করেন, সবাই না হলেও বেশিরভাগ কি করেন, তারা ইতিমধ্যেই তাকে বুঝিয়ে দিয়েছে, ভয় টয় দেখিয়ে দিয়েছে। আর মা তো সন্তানদের ব্যাপারে জানেন কতটা প্রোটেক্টিভ হয়ে থাকেন, স্বাভাবিক, সেটা প্রাকৃতিক ব্যাপার। ভয় পেয়ে গেছেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে না, তিনি সন্তানকে প্রতিটি ভ্যাকসিনই দেবেন, মানে জন্মানোর পরে। তাহলে কি দাঁড়ালো, আমার সময়টা নষ্ট হলো। এবং সেই হাজব্যান্ড, স্বামী, যিনি আমার সঙ্গে যোগাযোগ করে কনফিডেন্টলি বলেছিলেন, তার মুখটাও পুরলো তো, সেটা আমি চাই না, পুনরাবৃত্তি চাই না। তাই স্বামী স্ত্রী একসঙ্গে আসবেন, মানে যারা এরকম ভাবে বাবা মা হতে চাইছেন আগামীতে বা অন্তঃসত্ত্বা হয়েছেন, তো সেভাবে লালন পালন, সন্তানের লালন পালন বলুন বা এই ধরনের সহযোগিতার ক্ষেত্রে বলুন, যে সেক্ষেত্রে অবশ্যই দুজনে এলে আসাটাই বাঞ্ছনীয়। তো এই ক্ষেত্রে দুজনে না আসতে পারলে অন্তত বইমেলাইতে আমি থাকবই, নতুন বই আসুক বা না আসুক থাকবো। আর এখানে তো থাকবই, এছাড়াও আরও কল স্ট্রিট কফি হাউসেও আমি থাকি, মানে আমি, যাতে করে এই ধরনের বাবা মারা কখনো বলতে না পারেন যে আমি দেখা করার সুযোগ দিইনি কাউকে। আমি অলওয়েজ অ্যাক্সেসেবল, আমি ইনঅ্যাক্সেসেবল একদমই নই। এই আগামী শনিবারও দেখা করতে যাচ্ছি, কিরকম মানুষের সাথে জানেন, যেটা আমার আমার কিন্তু কর্মক্ষেত্র নয় সেটা, তবু বারবার করে তারা বলছেন কি না, তারা ওই একটা এসএলপি তারা দাখিল করবেন, ও উকিলও নাকি পেয়েছেন। আমি যে অ্যাঙ্গেলে বলি আর কি, যে রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লাইভলিহুড, এই বিষয়টাকে হাইলাইট করে, এই বিষয়টাকে, ক্লজটাকে কাজে লাগিয়ে তারা একটা পিটিশন করবেন আদালতে। তো তারা আমার বক্তব্যের মধ্যে আশার আলো পেয়েছেন, তারা বিভিন্ন রকম কথা বলে আমাকে বারবার করে বলছেন, মেসেজ করেছেন।
তো আমি বাইরে ছিলাম, পারিনি। তো আমি বলেছি যে শনিবার দিন আমি যাব, দেখা হবে। তো এটা আমার ক্ষেত্র নয় কিন্তু, মানে এই আইনি পরামর্শ দেওয়া এইগুলো আমার ক্ষেত্র নয়, লিটিগেশন আমার ক্ষেত্র নয়। কিন্তু সেক্ষেত্রেও আমি কিন্তু আমার কোনো মানুষকে যদি তারা দেখা করে যদি একটুখানি মনে করেন যে তাদের কাজ হবে, কিছুটা তারা সাহস পাবেন, সেক্ষেত্রে আমি কেন না করব? আমি না করি না। সেটা গ্রামে গঞ্জে হোক, কলেজ কফি হাউসে হোক, বইমেলায় হোক, সবসময় আমি আছি। তবে হ্যাঁ, একটা মাত্র ক্লজ আমি অ্যাড করি এখন, আগে করতাম না। যদি আমার একবার মনে হয় যে আপনি সুবিধেবাদী, অপরচুনিস্ট, সেটা তো তার একটা প্যারামিটার আছে, আমি সেটা প্যারামিটারকে ঠিক করে নিতে হয়, কারণ সময় তো অমূল্য। সেই ক্ষেত্রে কিন্তু এড়াতে শুরু করি আমি। তো সেটা যেন আমার মধ্যে আপনারা ঢোকাবেন না, মানে ঢুকতে দেবেন না, যে আমার মনে হবে যে। তবে হ্যাঁ, আমি যে হঠাৎ করে কাউকে এরকম অপরচুনিস্ট মনে করি এমন নয়, তার পেছনে যুক্তি থাকে, সঙ্গত কারণ থাকে, লজিক থাকে, এবং সেটা আমি বারবার করে নিজেকে বলি, ফিল্টার করি, ভাবি, তারপরেই আমি সিদ্ধান্ত নিই। এবং সেটা একবারে নয়, আচমকা নয়, স্টাডি করে, সময় নিয়ে। তো এইরকম হাতে গুনে এরকম মানুষের সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, মুখোমুখি সাক্ষাৎ হয়েছে, তাদের সংখ্যা অত্যন্ত কম। তো এদের সংখ্যা যত কম হয় তত ভালো, ততই আমাদের লড়াইটা এগোবে। তো এই একটা কারণ। মুখোমুখি হওয়ার আরও কারণ আছে, গুরুত্বপূর্ণ কারণ আছে। আমাদের অনেক সহযোদ্ধা পাঠকের চিকিৎসা সংক্রান্ত সাহায্যের দরকার পড়ে, তাই তো? এবং তারা হোলিস্টিক চিকিৎসাতে বিশ্বাস করেন। মডার্ন মেডিসিন থেকে তারা অনেকেই সরে আসছেন, অথবা এমার্জেন্সি পারপাস ছাড়া বা বিশেষ কিছু রকম এমার্জেন্সি ছাড়া তারা ব্যবহার করতে চাইছেন না, এবং অনেকেই পুরোটাই সরে এসেছেন, ওষুধ খাওয়াই ছেড়ে দিয়েছেন, মানে মডার্ন মেডিসিনের কথা বলছি। কিন্তু ওই যে চিকিৎসা একটা এত গুরুত্বপূর্ণ দিক, যেটা মডার্ন মেডিসিন না হয়, বুঝতেই পারছেন, এটা পুরো পুরো মুনাফা খদ্দের হাতে চলে গেছে, যেটা হিপোক্রেটিস কল্পনাও করেননি, উইলিয়াম অসলারও কল্পনা করেননি, কিন্তু খুব গেছে। তো সেখানে হোলিস্টিক ব্যাপারটা একদমই নেই। তাই কেউ হোমিওপ্যাথি, কেউ আয়ুর্বেদ, এই বিভিন্ন রকম বিশেষজ্ঞদের চান, নাম্বার চান, যোগাযোগ করতে চান। আমি দিই, অনেককে দিই, কিন্তু কি হয়, দূরে থাকেন, সবসময় ফোনে হয় না। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছে, আমাদের মধ্যে অনেক চিকিৎসক আছেন, এমনকি মডার্ন মেডিসিনের চিকিৎসকও আছেন যারা ব্যতিক্রমী চিকিৎসক। আমি নাম বলছি না, আপনারা চেনেন অনেকে। হোমিওপ্যাথির বিশিষ্ট চিকিৎসকরা আছেন, আয়ুর্বেদ বলুন, ন্যাচারোপ্যাথি বলুন, আছেন। তো তাঁরাও তো আসবেন, তাঁদেরকেও আমি বলবো আপনারা আসুন। তাহলে কি হবে, এই মানুষগুলো যারা এই ফিল্ডে কাজ করছেন, মানুষকে সুস্থ করার কাজ করছেন, সুস্থ রাখার কাজ করছেন, বা সৎ পরামর্শ দিচ্ছেন, মুনাফাবাজির সিদ্ধান্ত নিয়ে প্রফেশনে নেই, কোটিপতি বিলিয়নিয়ার হওয়ার বাসনা নিয়ে তারা কাজ শুরু করেননি, এমন মানুষ আপনারাও আছেন আমাদের সাথে। তো তাদের সাথে যদি এই সব রোগী বলুন, আগামীর রোগী বলুন, বা যাদের স্বাস্থ্য ভালো যাচ্ছে না, বা যারা মনে করছেন যে হোলিস্টিক কেয়ারে আসবেন বা হোলিস্টিক কিওরে আসবেন, তাদের সঙ্গে যোগাযোগ, মুখোমুখি হওয়ার একটা সুযোগ থাকছে, তাই তো? মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে আমি তাদেরকে, এমন চিকিৎসক যারা আসবেন তাদেরকে আমি মঞ্চে তুলব, একটা স্লট থাকবে। সেক্ষেত্রে একটা কোর্সে নেওয়ার, মানে প্রশ্ন উত্তরের একটা ব্যাপার থাকতে পারে। ইচ্ছে আছে এরকম একটা প্রশ্ন উত্তরের আসর করার। এই এই অনুষ্ঠানের মধ্যেই যদি আমরা একটা 8 ঘন্টার সময় বের করতে পারি, এটা তো গেল। এছাড়াও একে অপরের সঙ্গে আলাপ হওয়া, পরস্পরের যোগাযোগের নাম্বার নেওয়া, কন্ট্যাক্ট নাম্বার নেওয়া, হ্যাঁ, মুখোমুখি কথা বলার একটা সুযোগ তৈরি হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যে চিন্তাভাবনা আমরা করছি সেই ক্ষেত্রে। এ একটা পয়েন্ট হলো, তাই নয় কি? তো আমার মনে হয় এই ধরনের গেট টুগেদার বা ইন্টারাকশনে কেউ আপত্তি করবেন না।
আমার এই ইচ্ছেটা যে অযৌক্তিক নয়, সেটাও আপনারা আশা করি গ্রহণ করবেন যে না, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি এরকম একটা অনুষ্ঠান হওয়া জরুরি, প্রতি বছরই হওয়া জরুরি। কারণ আমাদের মধ্যে তো সংখ্যা, আমাদের সঙ্গে সংখ্যা বাড়ছে, আমাদের সংখ্যাটা বাড়ছে, এবং মানুষ কাজ করছেন, তাদের সাধ্যমতো কাজ করছেন, প্রচার করছেন। তো তাদেরকে রেকগনাইজ করা রাষ্ট্র করবে না, সংগঠন করবে না, রাজনৈতিক দল করবে না। আমি উদ্যোগ নিয়েছি, এখন আমি করব। এর আমার অবর্তমানে আপনারা করবেন, বা আমার বর্তমানেও যদি কেউ পরে মনে করেন যে না, আমরা আমার গ্রামে করব এরকম একটা অনুষ্ঠান, বা আমার শহরে করব, এই ধরনের গেট টুগেদার ইন্টারাকশন হওয়া বাড়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। তো আজ এই পর্যন্তই। মতামত জানান। আমার খুব সংক্ষেপে বললাম, আরও প্ল্যান আছে এর সঙ্গে, এবং আমি কয়েকদিনের মধ্যেই এরকম সহযোদ্ধা যাদেরকে আমি ভেবেছি, প্রথম দিক থেকে শুরু করতে চাইছি, তাদের সঙ্গে যোগাযোগ করব, এবং যাদেরকে কিছু দায়িত্ব দিতে চাইছি। আমি আবার বলছি, ফাইন্যান্সিয়াল নয় পুরোটাই। আমি যেহেতু প্রস্তাবটা তুলেছি, আমি বহন করব, আমাকেই করতে হবে। আই হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল। তো অন্য দায়িত্ব যেমন এই সঞ্চালনা, হ্যাঁ, বা আর অন্যান্য তো কাজ থাকে, একটা ইন্টারাকশন ফেস করতে গেলে অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো কাদের দিয়ে ভালো হতে পারে, আমার একটা ধারণা আছে। তো অনেকের সঙ্গে আমার মুখোমুখি কথা হয়েছে, তো আলাপ আছে। তো সেই কারণে আমি কয়েকজনকে ফোন করব বা যোগাযোগ করব, হোয়াটসঅ্যাপে তো সবাই রয়েছে। তো তারা আশা করি আমাকে নিরাশ করবেন না। এটা আমার বিশ্বাস যে এই সহযোগিতা তাদের কাছ থেকে পাবো। আর দূর থেকে যারা আসতে চাইছে, এখনো পর্যন্ত আসতে পারেননি বা আসতে চাইছেন, তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমি যে ব্যাপারগুলো বললাম, থাকা খাওয়া, এই ব্যাপারগুলো নিয়ে সমস্যা হবে না, আমি জানিয়েই রাখলাম। উত্তরবঙ্গ বলুন, রাজ্যের বাইরে বলুন, আমার বিশ্বাস যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমাদের দেশ, বিদেশ থেকে তো সম্ভব নয় এখন, আন্তর্জাতিক বর্ডার যা অবস্থা। তো যাই হোক, তো তাও সবাই স্বাগত, একে অপরকে বলুন। তো আসুন আমরা একটা নতুন করে কিছু শুরু করি, যেটা কেউ কখনো আমাদের দেশে করেনি, সমগ্র বিশ্বে করেনি। বিল গেটসের বিরুদ্ধে কথা বলছেন আপনি, তার এজেন্ডা নিয়ে সোচ্চার হচ্ছেন আপনি, আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক দল যে কর্মসূচিগুলো আনছেন নতুন বিশ্ব ব্যবস্থাকে কায়েম করার জন্য, তার বিরুদ্ধে সরব হচ্ছেন, কথা বলছেন, প্রচার করছেন। করোনা ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য ভ্যাকসিনের যে নেতিবাচক দিকগুলো হতে পারে, যেটা আমাদেরকে আড়াল করে রাখা হয়, ইতিবাচক কি আছে সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বহু লেখালেখি করেছে, স্ট্যাচু পড়েছেন, অমৃত সুপত্র দ্বিতীয় খণ্ড পড়েছেন, অনেকে পড়ছেন, আপনারা ইতিমধ্যেই জানেন, প্রচুর ভিডিও করেছে। এত সংখ্যক ভিডিও সম্ভবত কেউ করেননি এই বিষয়ে, আমি যে বিষয়গুলোতে করি। তো তো এত কিছু আপনারা করছেন, আমরা করছি, তো ভেবে দেখবেন তো কেউ সম্মান দেবে? মানে এই কাজগুলোর জন্য আপনি বিল গেটসের যে কর্মসূচি, ল্যাব মিট বলুন, যে উদ্দেশ্য কি, বায়োমিল্ক বলুন কি উদ্দেশ্য, আধার কার্ডের কি উদ্দেশ্য, জন্তু জানোয়ার পোষার লাইসেন্স, এই যে হাওড়াতেও চালু হয়ে গেল, বিদেশি কুকুর বা শঙ্কর কুকুর পুষতে গেলে লাইসেন্স নিতে হবে, এটা আপাতত ওই অবধি ঠিক আছে। কিন্তু এটা আপনারা কি মনে করছেন এটা কুকুর অবধি থাকবে? এটা গরু ছাগল অবধি ছড়াবে না? ছড়াবে। আমি বহু আগেই বলেছি, স্ট্যাচুতে বলেছি বিলিয়ে নেবেন, 2030 এখনো বহু বহু বাকি আছে। ওটা আপাতত কুকুর দিয়ে শুরু করছে। এই কুকুর পুষতে গেলে, বিদেশি কুকুর পুষতে গেলে লাইসেন্স নিতে হবে। কলকাতায় আগেই চালু করেছে কলকাতা পুরসভা, এখন হাওড়া পুরসভা চালু করতে চলেছে। আগে, হ্যাঁ, ঠিক আছে, বছরে 150 টাকা, অসুবিধে নেই। যারা বিদেশি কুকুর পোষেন, শঙ্কর কুকুর পোষেন, তাদেরকে মাসে 150 টাকা কোনো ব্যাপার না, হাসতে হাসতে দেবেন, কারণ ওদের কাছে স্টেটাস। বিদেশি কুকুরটা একটা স্টেটাস। আপনি একটা বিদেশি কুকুর নিয়ে, একটা ল্যাব্রাডোর নিয়ে যদি
থাকে বা আপনি একটা অ্যালসেসিয়ান নিয়ে বা একটা বুলডগ নিয়ে যদি আপনি মর্নিং ওয়াক করার ক্ষমতা রাখেন, কম নাকি? হ্যাঁ, এটা স্টেটাস, ঠিক আছে, কিছুই না 150 টাকা ওদের কাছে। কিন্তু ওই যে অশনি সংকেত দেখাটা আমি তো দেখতে পাই, আগেই দেখতে পাই, এটাই সমস্যা। ওই জন্য অনেকেই আমাকে পাগল উন্মাদ বলে থাকেন, কিন্তু আমি বহু আগে এটা বলেছি যে এখন কুকুর দিয়ে শুরু হচ্ছে। মানুষ তারা দেবেন, 150 টাকা কোনো সমস্যা নয়, এতে করে সরকারের ট্যাক্সও বাড়বে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এখান থেকেই গরু পুষতে গেলেও লাইসেন্স দিতে হবে। আমি বহু আগেই বলেছি, কেন কি ওই লাইসেন্স রাজটাকে কায়েম করে গরু পোষাটাকে ব্যয়বহুল করে দেবে গ্রামে গঞ্জের মানুষ যারা গরু পোষে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন, স্বনিযুক্তির চেষ্টা করেন। খাটাল ইতিমধ্যেই ডেঙ্গুর ছড়ানোর নাম করে বিভিন্ন রকম ক্লস যোগ করে, আপনারা জানেন, হাওড়ার খাটালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তো খাটাল শুরু হয়েছে। এবার গ্রামে গঞ্জে যারা গরু পুষছেন, গবাদি পশু, তাদেরকেও টার্গেট করা হবে। ভেতরে ভেতরে ছক রেডি, বিভিন্ন কারণে বলা হবে দুধ খেলে অ্যালার্জি হচ্ছে বা মুখ, ভ্যাকসিন তো নিতেই হবে, এবং তাই গরুকে নথিভুক্ত করতে হবে, গরু ছাগলকে নথিভুক্ত করতে হবে এবং লাইসেন্স নিতে হবে। এগুলো হয়ে যাবে আগামীতে, টোটাল কন্ট্রোলের বিভিন্ন দিক এগুলো। তো এগুলো আমরা সচেতনভাবে কাজ করছি, কিন্তু এইগুলো বলার জন্য আমরা তো চিরকাল প্রথম থেকে কি নিন্দা, ভৎসনা, পাগল শুনে আসছি, তো শুনে আসছি। তাহলে কে আমাদের এগুলো রেকগনাইজ করবে? আমাদের বহু সহযোদ্ধা আমি জানি টিউশন করেন, কোনো রকম করে সংসার চলে, তার মধ্যেও কিভাবে সময় বের করে আশা কর্মীদের সঙ্গে কথা বলেন, আমাকে অডিও পাঠান, তারা ফাইট করেন, লড়াই করেন, পরোয়া করেন না। এদেরকে কি সম্মান জানাবে? আমাদেরই তো সম্মান জানাতে হবে। কিছু কিছু অডিও আমি পাঠাই হোয়াটসঅ্যাপে শোনার জন্য, যে আমাদের সহযোদ্ধারা লড়াই করছে, তাদের মতো করে লড়াই করছে, ফোনে লড়াই করছে, মুখোমুখি লড়াই করছে। তো এইসব সতেজ প্রাণ, প্রতিবাদী প্রাণ, তাদেরকে তো আমরাই সম্মান জানাবো। কে সম্মান জানাবে আমরা ছাড়া? তাই এটা আমরা শুরু করছি। আমরা পথিকৃৎ, এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে আমরা পথিকৃৎ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা ছড়াবে আগামীতে বলে আমার বিশ্বাস। আর হ্যাঁ, আরেকটা, এগুলো তো ঘটতেই থাকে, আপনাদের সঙ্গে শেয়ার করে। এক ভদ্রলোক কিছুদিন আগেও, মানে এই মাস 6-7 আগেও আমাকে পাগল উন্মাদ এসব বলছিলেন। তাকে ফেসবুকে ব্লক করতে বাধ্য হয়েছিলাম ব্যক্তিগত আক্রমণের কারণে। আজকে একটু আগেই উনি কল করলেন, চিনতে পারেনি, স্বাভাবিক, ফেসবুকে এত মানুষ কটু কথা বলে। এখন অবশ্য কমে গেছে, চেনাটা মুশকিল। আর ফেক প্রোফাইল হলে তো প্রশ্নই নেই। তো উনি নিজেই বললেন যে স্যার, আমি আপনাকে এসব বলেছিলাম, আমাকে মার্জনা করবেন, আমাকে ক্ষমা করবেন স্যার। আমি মাথা ঠিক ছিল না, আমি তো মানে ওই মোদি ভক্ত আর কি, মোদি ভক্ত, কেউ দিদি ভক্ত, এরকমই তো আমরা সবাই। তো কি ভক্ত আমার অত স্পষ্ট নেই, কিন্তু রাজনৈতিক দলের মধ্যে তিনি আছেন, মানে বিশ্বাস করেন আর কি, এরকমটা। তো তিনি কেন আমাকে ফোন করে ক্ষমা চাইছেন? যে ওনার ছেলেটা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল, শেষ, এখন ডিপ্রেশনে ভুগছে। ও টাকা দিয়ে বাইরের, রাজ্যের বাইরে কলেজে পড়ানোর মতো অর্থ তার নেই। তিনি মেধাবী ছেলের জন্য যাদবপুরের কথা ভেবেছিলেন, বা আরও যেসব রয়েছে, যাদবপুর, শিবপুর আমাদের রাজ্যে ভেবেছিলেন, কিন্তু জানেন তো কি পরিস্থিতি। তো জয়েন্ট তো ঝুলে আছে। তিনি তখন এই আমার কথাগুলো, যেগুলো আগে কিছু ভিডিও উনি হঠাৎ করে আগ্রহবশত দেখতে শুরু করেন, ফেসবুকে ছিলেন, ইউটিউব খুঁজে দেখতে শুরু করেন। তারপরে যখন দেখেন যে আমি এগুলো বহু আগেই বলেছি, তখন তার মনে হয়েছে যে এই লোকটিকে ফোন করে অন্তত ক্ষমাটা চাওয়া উচিত। তো উনি চাইলেন
দেখা করবেন আমার সাথে, আমি সময় দেব। উনি এখন বলছেন কি করা যায়, আমি আমার ছেলেটাকে কি পথে দেব, কোন পথে দেব, কি করা যায় বলুন, আমাকে একটু হেল্প করুন, একমাত্র ছেলে আমাদের, কি বলবেন? এটা আমার জয় বলবো না, এটা আমার জয় বলবো না, এটা বলবো যে রিয়ালিটিকে অনুধাবন করা, উপলব্ধি করা। এটা যদি উনি আগেও উপলব্ধি করতেন তাহলে হয়তো আরও মানসিক প্রস্তুতি নিয়ে অন্য কিছু ভাবতে পারতেন, কিন্তু তিনি দেরিতে বসেছেন। যাই হোক, অসুবিধে নেই, বেটার লেট দ্যান নেভার। তো এই মানুষগুলো যারা আপনাকে পাগল বলছে, উন্মাদ বলছে, এরাই কিন্তু একসাথে না হলেও ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে উপলব্ধি করবেন যে আমরা ঠিক বলেছিলাম। মানে এই প্রেক্ষিতে ঠিক ভুল বলে ইউনিভার্সাল কিছু নেই, আছে কি? নেই, মানুষই তৈরি করে নীতিবোধ। কিন্তু এই পরিপ্রেক্ষিতে একটা ঠিক আছে, মানে একটা পন্থা আছে যে এটা কি হবে। এটা তো বাস্তব সত্য যে এখন মধ্যবিত্তের বিনাশ হবে, আমি বহু আগেই বলেছি। আর এই কারণে এমবিবিএস। এবং এখানে একটা প্রশ্ন করেছেন, আমি এটা উত্তর দিয়ে দিই, যখন এটা রিলেটেড তো আমাদের ইন্টারাকশনের যে সভা, তার সঙ্গে প্রশ্নগুলো রিলেটেড, সেদিনও আলোচনা হবে। যে একজন প্রশ্ন করেছেন যে স্যার, সব দেশে তো হচ্ছে না। আমি এটা ফেসবুকে সংক্ষেপে উত্তর দিয়েছি, এখানে একটু বিস্তারে দিচ্ছি। সব রাজ্যে তো এইভাবে মানে ওবিসি কেস দিয়ে এই যে এমবিবিএস কাউন্সিলিং বন্ধ করে দিল, এইচএস ইউজি অ্যাডমিশন বন্ধ, ওই যে ওবিসি কেস। আচ্ছা, তারপরে জয়েন্টের রেজাল্ট ঝুলে আছে। এগুলো তো সব রাজ্যে হচ্ছে না। তো নিউ ওয়ার্ল্ড অর্ডার হলে তো গোটা দেশে হওয়ার কথা, সমগ্র দেশে হওয়ার কথা। তো রাজ্যে তো শুধু পশ্চিমবঙ্গে আমরা বেশি দেখতে পাচ্ছি কেন? একদম ঠিক বলেছেন, পশ্চিমবঙ্গেই সব বেশি দেখা যাচ্ছে। এটা আমি বহু আগেই বলেছি। কেন দেখা যাচ্ছে? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ব্যঙ্গ করে বললাম, কিন্তু এর মধ্যে এক্ষেত্রে অত্যন্ত সত্যি এটা। অন্যান্য রাজ্যেও দেখা যাচ্ছে, কিন্তু এই স্কেলে নয়। যেমন উত্তরপ্রদেশে ৬৯,০০০ শিক্ষকের প্যানেল ওবিসির তালিকা, মানে ওবিসি সংরক্ষণ মেনে করা হয়নি বলে বাতিল হয়ে গেছে। ৬৯,০০০ 2024-এ বাতিল হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়েছে? ওরা ওই যে ৬৯,০০০ প্যানেল বাতিল, সেটা কিন্তু নিয়োগ করে ৪-৫ বছর চাকরি করে, পরিবার করে, ব্যাংক লোন নিয়ে সেটেল করার পরে বাতিল হয়নি, আগেই হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে পর্যায়টা এমন যে চাকরি যে জয়েন করার পরে কয়েক বছর কেটে যাওয়ার পরে তাদের কেরিয়ার তামাদানি শুরু হয়েছে, যেটা অভূতপূর্ব। আমাদের দেশের ইতিহাসে অভূতপূর্ব, গোটা বিশ্বে অভূতপূর্ব। কারণ এটাই নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করার একটা দিক। তাহলে অর্থাৎ সরকারি চাকরি যারা করছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে, প্রাইভেটাইজেশনকে। এবং এরাই এটা করেছে, সরকারি চাকরিটা ওরাই তো, জায়নিসাই সরকারি চাকরি জন্ম দিয়েছে। এবং সরকারি চাকরিটা কেন করেছিল ওরা? মগজ ধোলাইয়ের জন্য শিক্ষক, সিলেবাসটা ওরাই বানিয়েছে। এবং এখন এই এআই, রোবোটিক্স ইত্যাদি আসার ফলে, টেকনোলজিটা ওরাই নিয়ে এসছে, আসার ফলে এদের আর দরকার নেই বলে এদেরকে ছেটে ফেলা হচ্ছে। যখন দরকার ছিল তখন তোয়াজ করেছে, ডিএ দিয়েছে, মাইনে দিয়েছে, ইনক্রিমেন্ট দিয়েছে, কত কিছু দিয়েছে। ভাবুন দেখি, সরকারি কর্মচারী মানে রাজকর্মচারী, তাই না? দিয়েছে। কিন্তু এখন কাজের বেলায় কাজই, কাজ পুরোলেই পাজি, ব্যাপারটা তাই হচ্ছে। তো এবারে উত্তরটা দিয়ে নিই, অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের মতো কেন এত পর্যায়ে হচ্ছে না কেন? একটু ভাবলেই বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গ বাঙালিদের এবং তথাকথিত শিক্ষিত মানুষের, শিক্ষিত ভীতু, শুধু শিক্ষিত বলবো না, মানে তথাকথিত শিক্ষিত এবং ভীতু মানুষের পৃথস্থান এই পশ্চিমবঙ্গ, যারা রেজিস্ট করতে পারে না, ভয় পায়। আগে হ্যাঁ, ভয় পায়। বিশেষ করে দেখুন কোন শ্রেণী, আমি নাম ধর্মের নাম বলছি না, নোয়াখালী থেকে পালিয়ে আসা মনে আছে তো? পালিয়ে আসা মানুষ, পলায়নবাদী মানুষের সংখ্যা আমাদের রাজ্যে সবচেয়ে বেশি বলে আমি মনে করি। এবং এই যে জয়েন্টের বলুন, এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে উচ্চশিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, এবার দেখুন শিকার কারা হচ্ছে, কাদের মধ্যে বেশি। ধর্মের নামে বলছি, নিজেরা বুঝে নেন।
এবং তাদের কতটা শিরদাঁড়া আছে, তারা কতটা ভাঙচুর করতে পারে, কতটা ঠেঙাতে পারে, সেটাও ওদের জানা আছে। অর্থাৎ আদালতকে মানবে, আদালতকে শ্রদ্ধা করবে, পুলিশকে ভয় পাবে, সিস্টেমকে শ্রদ্ধা করবে, মহামান্য মাই লর্ড যা বলবেন, মানে সমস্ত কিছু কারা মানবে, সেখানে আগে হবে। অগ্নিবীর মনে আছে কিরকম মেরে ফাটিয়ে দিয়েছিল, রেল লাইনে ট্রেন জ্বালিয়ে দিয়েছিল, ওরা অভিজ্ঞতা দেখে নিয়েছে। অগ্নিবীর চুক্তিভিত্তিক সেনা সব রাজ্যে হয়েছিল, আমাদের রাজ্যে হয়েছিল ওটা অগ্নিবীর তেমন না, গোবলয়ে বেশি করে হয়েছিল। তাই যেখানে নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করার স্টেপগুলোতে বাধা কম আসবে, মারধর খাওয়ার সম্ভাবনা কম, সেসব জায়গাতে আগে হবে। আমি বহু আগেই বলেছি, আপনি যান দেখি এই কাজগুলো যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটা যদি গোবলয়ের কোনো কোনো রাজ্যে হয়, আমি নাম বলছি না, সেখানে যদি এরকম ভাবে রেজাল্টগুলোকে হ্যাং করে রাখে, এই যে জয়েন্ট এন্ট্রান্স ওদেরও তো হয় এই ধরনের পরীক্ষা, হ্যাং করে রাখে, তাহলে ওই আদালত ফাদালত থাকবে না। চরম আইন হাতে তুলে নেবে জনতা, নেওয়া উচিত, আমি সেই বিষয়ে যাচ্ছি না, তুলে নেবে, মানে একটা ব্যাপক রকম বিক্ষোভ তৈরি হবে। তাই ওরা সেখান থেকে এখন যেখানে হবে নরম মাটিতে মুরগি আঁচড়ায়, সেই জায়গাগুলোকে আগে কভার করে নিচ্ছে, তারপরে বাকিগুলো। ভাবতে পারেন জয়েন্ট এন্ট্রান্সে এত 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 যুবকেরাই তো বসেছে, তাই তো, 18 বলেই তো যুবক। তো এই যে তরুণ প্রজন্ম, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বরঞ্চ দু একটা ওইখানে ওই কেস টেস হয়েছে, আদালতে শরণাপন্ন হয়েছেন অভিভাবকরা, অথচ এইরকম দিনের পর দিন চলছে আর তারা মেনে নিচ্ছে। মার্জনা করবেন, এটা কোথাও হতে পারে আমাদের রাজ্য ছাড়া? শুধু জয়েন্ট এন্ট্রান্স নয়, এইচএস, উচ্চ মাধ্যমিক, সেটাও তো ঝুলে আছে। কলেজ অ্যাডমিশন শুরু হয়েছে, ইউজি অ্যাডমিশন পোর্টালে সব কত লাখ, 3,80,000 নাকি নাম তুলে বসে আছে। কোথায় তারা? মেনে নিচ্ছে নিশ্চয়ই, এসব চলছে, তারা মেনে নিচ্ছে, ডামাডোল মেনে নিচ্ছে। কি আদালত বলেছে তাই, অমুক বলেছে তাই, শিক্ষামন্ত্রী বলেছে তাই, মেনে নিয়েছে তো, তাই তো। তাই এটা হতে পারছে। যদি সেরকম ভাবে যদি এটা বিক্ষোভ উঠে যেত, তখন দেখবেন সব সিধে হয়ে যেত। আইন বলুন, আদালত বলুন, ওবিসির তালিকা বলুন, সব ফটাফট লাইনে পড়ে যেত। বিশ্বে উদাহরণ কম নেই। তাই জনতার কোয়ালিটি কিরকম সেটা ওরা জানে। রামকৃষ্ণ পর্যন্ত বলেছিলেন, আরে তুই ফোঁস করলি না কেন? ফোঁস করার সাহস পর্যন্ত নেই, শিক্ষক সমাজের নেই, ছাত্র সমাজের নেই, নেই। বিভক্ত, শুধু হে 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 হে, ভীতু। অথচ আমাদের দেশেই, আমাদের মধ্য থেকেই নেতাজি উঠে এসেছিলেন, ভাবা যায়? ইনক্রেডিবল। আমার বিশ্বাস হয় না, জানেন তো, আমার স্বপ্ন মনে, রূপকথা মনে হয় যে আমাদের মধ্য থেকেই নেতাজি উঠে এসে, নেতাজি বাঙালি ছিলেন, ছিলেন বাঙালি, কে জানে। বিবেকানন্দ, উনিও বাঙালি তো ছিলেন। কোথায়? ছবি টবি দাঁড়িয়ে, ছবি টবি মানে ফুলের মালাটালা দেওয়া হয় আর কি। যুব সমাজ পুরো মেরুদণ্ড ভেঙে গেছে বাঙালির, কিছু নেই। আর তাই ওরা এটা করতে পারছে কিভাবে? ভদ্রলোক বানিয়ে দিয়েছে, বদ্ধনোক বানিয়ে দিয়েছে। আর তাই আদালত মানে পবিত্র, আইন মানে পবিত্র, ভ্যাকসিন মানে পবিত্র, সব। আর রাজনৈতিক দল তো আছেই, আর এই কারণেই এগুলো করতে পারছে ওরা। তাহলে এক কথায় কি, ক্ষেত্রটা কোন বীজ কোথায় পুঁতবেন? আপনি কৃষক হলে তো জানেন, সব বীজ সব জায়গায় কি ফলন ফলায়? ধানটা কোথায় ভালো হবে, তরমুজটা কোথায় ভালো হবে, তাই তো। তো এখন এই পশ্চিমবঙ্গটা আদর্শ জায়গা এসব ক্ষেত্রে, যে প্যারামিটারগুলো আমি বললাম,
আর তাই এটা আগে হবে, হচ্ছে, তারপরে সব রাজ্যেই হবে ধাপে ধাপে। তখন বলবে ওই যে ওই রাজ্যে হয়েছে। হুম হুম এটা এক্সাম্পল। আর একটা কারণ আছে, অন্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গের মতো হচ্ছে না, ওই পর্যায়ে হচ্ছে না, তখন ওটাকে দেখিয়ে বলা হবে এই যে এই দলটাই খারাপ, এই দলটার জন্য সব হচ্ছে। দলটা তো কি নতুন করে বলার কিছু নেই, বারবার করে বলি, কিন্তু রাজনৈতিক বিভেদটাকে আরো বেশি করে প্রকট করা। আসলে সব দলই কিন্তু একই এজেন্ডা মানতে বাধ্য হবে। কোভিড কালে, করোনা কালে আপনারা দেখে নিয়েছেন, এমন কোনো রাজ্য আছে যেখানে ভ্যাকসিন গোজা হয়নি, যেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন যে না আমরা ভ্যাকসিন বাধ্যতামূলক নয় সেটা জানিয়ে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি মাস্ক পরার দরকার নেই, ইচ্ছে হলে পরবেন নাহলে পরবেন না, এসব কোনো মুখ্যমন্ত্রী বলেছেন? বলেননি। মানে সমস্ত রাজ্যে করোনা বিধি, কোভিড বিধি, ভ্যাকসিন বিধি একসঙ্গে চালু হয়েছে, তখন তো কোনো ফারাক আসেনি, তাই এখনো কোনো ফারাক আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই ক্ষেত্রে প্যানিকবাজিটা সব ক্ষেত্রে সব রাজ্যে একসাথে করা যায় বিজ্ঞানের নাম দিয়ে, আর মানুষ তো মরতে ভয় পায় না, তখন জীবিকা টিবিকা পেছনে চলে গিয়েছিল। তো মানুষ এখন ধাপে ধাপে শিখেছে, ভয়টা কম পাচ্ছে, করোনার গল্পটা অনেকে বুঝতে পারছে, ভ্যাকসিনের ব্যাপারটা অনেকে বুঝতে পারছে, তাই এখন আর একযোগে করলে মার খাবে ওরা, সেটা ওরা বুঝে গেছে। তাই ওরা কৌশলে পার্ট বাই পার্ট কোন রাজ্যে কোনটা হবে, এই রাজ্যে এটা এই দিকটা হোক, ওই রাজ্যে ওই দিকটা হোক, এইভাবে ওরা ছক করে নিয়েছে এবং ডিভাইড অ্যান্ড রুলের খেলা। তার ফলে কি হচ্ছে, লোকে ভাবছে যে এই দলটার জন্য এই রাজ্যে খারাপ অবস্থা, আবার অন্য রাজ্যের দল যারা আছে, মানুষ যারা, তারা ভাবছেন না ওই দলটার জন্যই খারাপ অবস্থা। মানে এইভাবে ভাগ ভাগ করে এজেন্ডা ইমপ্লিমেন্ট করলে কি হবে, সাধারণ মানুষ রাজনৈতিক দলকেই দোষ দেবে। আসল যে খেলাটা খেলছে, পুতুল নাচ যারা নাচাচ্ছে, তাদেরকে তারা দেখতে পায় না, দেখতে পায় না, দেখানো হয় না, মিডিয়াও দেখায় না। তো সেই আঙুলগুলো, পুতুল নাচের কারিগরদের আঙুল তারা দেখতে পায় না, তাদের সামনে রাজনৈতিক দলকে সামনে আনা হয় যে দিদি এই করছে, মোদি এই করছে। আমি দেখি চায়ের দোকানে তো আড্ডা মারলে বোঝা যায়, অনেক কষ্ট করে দু একজনের মাথায় ঢোকানো যেতে পারে, বহু চেষ্টা করে। ওই যে একটা, ওই কি বলে আপনারা তো জানেন, ক্যাসেট তৈরি হয়ে গেছে, মানে মস্তিষ্কটা আমাদের এমন হয়ে গেছে একটা ছকে ফেলা। তো যেভাবে বাজানো হবে, মানে সেতার বলুন, ভায়োলিন বলুন, ও যাই বলুন, সেই যেভাবে বাজানো হবে ও সেভাবেই বাজবে, নিজস্বতা বলে আর কিছু নেই। তো এই কারণে ওদের সুবিধে হচ্ছে, এটাই সংক্ষেপে। যাই হোক, আজ আসি, আপনারা ভালো থাকবেন এবং আমার এই প্রস্তাব নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আর যদি আরও কোনো সঙ্গে কোনো সাজেশন থাকে, প্রস্তাব থাকে যে এটাও করা যেতে পারে বা অমুক তমুক, সেটাও জানাবেন, স্বাগত জানাই সবাইকে। আর আমার মনে হয় না এই ধরনের প্রস্তাবে কেউ আপত্তি করবেন, করা উচিত নয়। হ্যাঁ, যারা আমাদের দেখতে পারেন না, আমাদের পাগল টাগল উন্মাদ টুন্মাদ বলেন, তারা তো নিশ্চয়ই এই ধরনের সভা সমিতি চাইবেন না, তাদের কথা বাদ দিচ্ছে, তাদের কথা আমি ধরছি না, ইদানিংকালে উত্তরও দিই না, আমি এরকম সময়ও পাই না। তো তবে আবার বলি, যদি এরকম লোক যেমন আজকে আমাকে ফোন করেছিলেন, যে সবার আগের দিনে যদি তাদের মনে হয় যে না একটুখানি প্রশ্ন করব, জানবো, জানার জন্য আসবো, পুরোপুরি আমাদের যেমন করে ভাবছি তেমন তো জেরক্স কপি সম্ভব নয়, আমরা কেউ কিন্তু কারো জেরক্স কপি নয়, অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের মতভেদ থাকতে পারে, আছে, এবং সেটাই স্বাভাবিক এবং সেটাই স্বাস্থ্যকর। কিন্তু মূল যে ব্যাপারটা, মুদ্রা যে বিষয়টা, সেই বিষয়ে কিন্তু আমাদের মধ্যে ফারাক নেই তেমন কিছু। কিন্তু বাকি মানুষ যারা একটু একটু করে আসছে, দেখা গেল অনুষ্ঠানের আগের দিন কারো উপলব্ধি হলো যে না যাওয়া যেতে পারে, স্বাগত জানায়। ব্যক্তি আক্রমণ ছাড়া যদি প্রশ্ন জাগে, ব্যাপারটা ভালো করে জানা বোঝার জন্য আপনারা আসতে চান, ডাজন্ট ম্যাটার যে আপনাকে সহযোদ্ধা হতেই হবে, আমার আমার পাঠক হতেই হবে, বই বই পড়তেই হবে, বই সংগ্রহ করতেই হবে, এরকম কোনো ম্যাটার করে না, সবাই স্বাগত। কিন্তু জানালাটা খোলা রেখে আসবেন, জানালাটা বন্ধ রেখে আসবেন না। কোন জানালা?
ভাবনার জানালা। ওই যে স্ট্যাচু বইটির ব্যাক কভারে দেখবেন দুটো লাইন আছে, সেটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং অনুসরণও করি, আমার জীবনে অনুসরণ করি। কি? জানালা খোলা থাকলে দর্শন, বন্ধ থাকলে মতবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।